বাবা, তুমি কি কখনো ভেবেছো এই কচু শাক গাছগুলোও যেন আমাদের পরিবারের মতো? প্রতিদিন এগুলোকে যত্ন করি, জল দিই, আর তারা আমাদের খাবার দেয়। মা, প্রকৃতির খেয়াল যে কত বড় তা আমরা কজনই বা বুঝি। এই গাছগুলোর মধ্যে যে প্রাণ আছে সেটা আমরা ভুলে যাই। কচু শাক শুধু খাবার নয়, এটা আমাদের বাঁচবার পথ। তুই তো ছোট থেকেই এদের ভালোবাসতে শিখেছিস। হ্যাঁ বাবা, আমি মনে করি এই গাছগুলো আমাদের পরিবারের সদস্য। যখন আমি ছোট ছিলাম, তুমি আমাকে শেখাতে কচু শাক কিভাবে তুলতে হয়। মনে আছে, আমি প্রথমবার কচু গাছ ধরেছিলাম আর আমি ভেবেছিলাম এই গাছটা ব্যথা পাচ্ছে। তখন আমি কেঁদে ফেলেছিলাম। আজও মনে হয় আমি যেন তাদের ভাষা বুঝতে পারি। তুই সব সময় এমনই ছিলিস। তোকে কখনো কিছু শেখানোর দরকার পড়েনি। তুই নিজেই প্রকৃতির সঙ্গে কথা বলতে শিখেছিস। শুধু কথা বলার ভাষাটা আলাদা, বাকি সবই এক। প্রকৃতি আমাদের যত্ন নিলে সে আমাদের ফিরিয়ে দেয়, কখনো ভালোভাবে, কখনো কঠিনভাবে। বাবা, আমি প্রতিদিন সকালে এসে কচু গাছগুলোর পাশে বসি। মনে হয় যেন ওরা আমার কথা শুনছে। আমি কথা বলি আর ওরা শোনে। আমরা কেউ কারোর জন্য অজানা নই। প্রকৃতির প্রতি ভালোবাসা আমাদের জীবনেরই অংশ। ঠিকই বলেছিস মা। তোর মতো মেয়ের জন্য আমি গর্বিত। তোকে দেখে মনে হয় তুই সত্যিই প্রকৃতির অংশ। তোর মা অনেক সময় তোকে এসব নিয়ে মজা করে, কিন্তু আমি জানি তুই কি অনুভব করিস। যখন ছোট ছিলিস তখনও এই গাছগুলোকে তুই বন্ধু ভাবতিস। তুই কচু গাছের পাতায় হাত বুলিয়ে বলতিস, তুমি কেমন আছো? সেই দিনগুলোর কথা মনে পড়ে বাবা। আমি এখনো এই গাছগুলোর সাথে সেই বন্ধুত্বটা অনুভব করি। যখনই বৃষ্টি নামে, মনে হয় যেন ওরা খুশিতে নাচছে, আর আমি তখনও ওদের জন্য খুশি হই। বাবা, আমরা কি এই গাছগুলো ছাড়া কখনো বাঁচতে পারবো? মা, প্রকৃতি আমাদের অনেক কিছু শেখায়। যখন সময় আসবে প্রকৃতির পরিবর্তনও মেনে নিতে হবে। তবে তুই যেমন ভালোবাসিস তেমন করে যত্ন করবি, সেটা কখনো বদলাবি না। এই কচু গাছ, নদী, মাটি সব কিছুরই একদিন শেষ হবে, কিন্তু যতদিন আছে ততদিন আমরা তাদের যত্ন নেব। হ্যাঁ বাবা, আমি সবসময় প্রকৃতির কাছাকাছি থাকতে চাই। যখন নদীর পাড়ে আসি, মনে হয় যেন আমি এক নতুন জগতে এসে পড়েছি। বাবা, দেখো, নদীর পানি কেমন ফুলছে। আজ মনে হচ্ছে নদীটা আমাদের দিকে আসছে। শাকগুলো প্রায় ডুবে যাচ্ছে। মারে, আমি তোদের আগেই বলেছিলাম নদী এবার বাড়বে। এটা যে কত ভয়ঙ্কর হয়ে উঠতে পারে সেটা আমরা আগেও দেখেছি। আজ থেকে বছর তিনেক আগের বন্যা তুই মনে করতে পারছিস মা? সেই সময় পুরো জমি ডুবে গিয়েছিল, ফসলের আর কিছুই ছিল না। বাবা, বন্যা হলে তো আমাদের সব শেষ হয়ে যাবে। আমাদের কচু শাকের গাছগুলোও যে আর থাকবে না, সবই তলিয়ে যাবে। আমাদের হাতেও কিছু করবার নেই মা। প্রকৃতি যদি ক্ষতি করতে চায় আমরা কিছুই করতে পারবো না। এই জমি, এই গাছ সব কিছুই একদিন প্রকৃতি ফিরিয়ে নেবে। তবুও যতটা পারা যায় চেষ্টা করতে হবে। বাবা, আমি কেমন যেন অনুভব করছি এই গাছগুলো আমাদের ডাকছে। ওদের বাঁচানোর জন্য কিছু করতে হবে। তুই যা বলছিস সেটা সত্যিই অদ্ভুত। প্রকৃতি কখনো কখনো এমন ইঙ্গিত দেয়। আমিও অনেক সময় এমন অনুভব করি। তবে একটাই কথা, আমাদের শাকগুলো যত্ন করলেও প্রকৃতি তার নিজের পথে চলে। আমরা শুধু চেষ্টা করতে পারি, আর বাকি সবকিছু প্রকৃতির হাতে। বাবা, আমরা কি কাল সকালে কিছু ফসল তুলে ফেলবো? অন্তত কিছু কচু শাক বাঁচানোর চেষ্টা করতে পারবো না? তুই যে কত বড় হয়ে গেছিস সেটা আমি বুঝতে পারছি। ঠিকই বলেছিস মা। কালকে সকালেই আমরা কিছু ফসল তুলে ফেলবো। যেটুকু পারি সেটা তো বাঁচাতে হবে।
আমরা যদি কালীচরণকে বলি সে আমাদের কথা শুনবে? তার সব সময় নিজের স্বার্থটাই আগে। জমিদার সব সময় গ্রামের মানুষদের কষ্টকে তুচ্ছ করে দেখে। রামু, আমি জানি কালীচরণ অনেক সময় আমাদের কথা শোনে না, কিন্তু এবার আমরা সবাই যদি একসঙ্গে কথা বলি হয়তো কিছু করতে পারবো। আমি কালকে সকালে তার কাছে যাব। সে যদি আমাদের পাশে দাঁড়ায় তবে আমরা একসাথে কাজ করতে পারবো। তুই কালীচরণকে বিশ্বাস করছিস? সে নিজের জমির বাইরে কিছুই দেখে না। যখনই বন্যা আসে সে তার জমি রক্ষা করবার জন্য সব কিছু করে, কিন্তু গ্রামের মানুষদের জন্য সে কিছুই করে না। আমি জানি তার সব সময় নিজের স্বার্থ থাকে, তবে আমরা যদি সবাই একসঙ্গে থাকি, তাকে বলবার চেষ্টা করি, সে হয়তো আমাদের ফসল রক্ষা করতে সাহায্য করবে। আজ তো শুধু আমাদের বাঁচবার কথা নয়, পুরো গ্রামের ফসল বাঁচানোর প্রশ্ন। আরাধন ঠিকই বলেছে, তবে আমাদের নিজেদেরও কিছু করতে হবে। জমি আমাদের, ফসল আমাদের, আর বন্যা আসছে আমাদের জীবনের ওপর। আমরা হাত গুটিয়ে বসে থাকতে পারি না। কিন্তু আমরা কি করব? নদীর জল এত তাড়াতাড়ি বাড়ছে, কালকে সকালে যদি আরো বেশি বেশি পানি এসে জমি তলিয়ে দেয়, আমরা কিছুই করতে পারবো না। ঠিকই বলেছিস। কালকে সকালে সবার আগে আমরা যা পারি ফসল তুলে নেব। তারপর আমরা জমিদার কালীচরণের কাছে যাব। হয়তো আমরা সবাই একসঙ্গে মিলে কিছু করতে পারবো। আমাদের জমি, আমাদের ফসল, এটা বাঁচানোর দায়িত্ব আমাদের সবার। বাবা, আমি তাদের সঙ্গে যাব। আমি জানি আমাদের কচু শাকের গাছগুলো বাঁচানোর চেষ্টা করবে। আমি কোনোভাবেই আমাদের শাকগুলোকে ডুবে যেতে দেব না। তুই যে আমার মেয়ের মতো বুদ্ধিমতী, সেটা সব সময় জানি। কালকে সকালেই আমরা কাজে নামব। তোরা এত সকালে আমার বাড়িতে কেন এসেছিস? কি হয়েছে? জমিদার বাবু, আমরা আপনার কাছে কিছু সাহায্য চাইতে এসেছি। আমাদের জমির ফসল ডুবতে বসেছে। নদীর পানি প্রতিদিন বাড়ছে। আমরা এখন ফসল তুলতে চাই, কিন্তু আমাদের আরও কিছু সাহায্যের দরকার। আপনি যদি আমাদের পাশে দাঁড়ান, হয়তো আমরা কিছুটা ফসল বাঁচাতে পারবো। তোদের ফসল তো তোদের সমস্যা, আমার জমিতেও তো একই অবস্থা। তোরা চাইছিস আমি তোদের জন্য সময় নষ্ট করি? জমিদার বাবু, আমরা গরিব মানুষ। আমাদের এই ফসলই বাঁচবার একমাত্র উপায়। আপনি যদি সাহায্য না করেন তাহলে আমাদের সব কিছুই ডুবে যাবে। তোদের ফসল ডুবে গেলি কি? তোরা তো সব সময় গরিব ছিলিস, গরিবই থাকবি। আমার জমিতে তোদের ফসল দিয়ে কোনো লাভ নেই। জমিদার বাবু, আমরা জানি আপনি বড় লোক, কিন্তু এ গ্রামে আপনারও দায়িত্ব আছে। আমরা শুধু আমাদের জন্য নয়, পুরো গ্রামের ফসল বাঁচানোর জন্য আপনার কাছে এসেছি। আপনি যদি আমাদের সাহায্য করেন, গ্রামের সবাই উপকৃত হবে। তোরা আমাকে শিক্ষা দিতে এসেছিস? তোরা কি জানিস আমি আমার জমি নিয়ে কিভাবে চিন্তা করি? আমি তোদের মতো গরিবদের জন্য কেন চিন্তা করব? জমিদার বাবু, আপনি যদি আমাদের ফসল বাঁচাতে সাহায্য না করেন তাহলে এই গ্রামের সবাই বিপদে পড়বে। আপনি গ্রামের প্রধান, আপনারও কিছু দায়িত্ব আছে। আমাদের ফসল নষ্ট হলে পুরো গ্রামেই অভাব দেখা দেবে। তুই একটা মেয়ে মানুষ হয়ে আমাকে শিক্ষা দিচ্ছিস? তুই জানিস না তোদের সমস্যায় আমি মাথা ঘামাবো না। আমার জমি আর আমার লোকজনই আমার প্রথম চিন্তা। আপনি যদি আমাদের সাহায্য না করেন তাহলে আমরা নিজেরাই যা পারি করব। কিন্তু মনে রাখবেন, আপনি আমাদের সাহায্য করলে আপনার জমির ফসলও বাঁচতে পারে। আমরা সবাই একসঙ্গে থাকলে বন্যা মোকাবিলা করতে পারবো। ঠিক আছে, আমি তোদের একবার সাহায্য করব। কালকে সকালে তোরা আমার লোকজন নিয়ে ফসল তোলবার ব্যবস্থা কর। তবে তোরা যদি কাজে গাফিলতি করিস, আমি আর কোনোদিন তোদের সাহায্য করব না। ধন্যবাদ জমিদার বাবু, আমরা আপনার কথা মনে রাখব। কালকে সকালেই আমরা কাজটা শুরু করব। বাবা, আমরা কি সবকিছু তুলতে পারবো? নদীর পানি তো অনেক বাড়ছে। চেষ্টা কর মা, যতটুকু পারি তুলে নেব। নদীর সামনে আমরা বেশি কিছু করতে পারবো না, কিন্তু যতটা পারি চেষ্টা করতেই হবে। দাদা, আমি কিছু শাক তুলে এনেছি, কিন্তু কচু শাকগুলো তো প্রায় সব ডুবে যাচ্ছে।
ভালো করেছিস। আমরা যতটুকু বাঁচাতে পারি সেটাই লাভ। বাবা, আমি কচু গাছগুলোর দিকে তাকাতে পারছি না। মনে হচ্ছে তারা যেন ডুবে যাচ্ছে, আর আমি কিছুই করতে পারছি না। মা, এমন সময় আমাদের কষ্ট হয়, কিন্তু আমরা যদি হাল ছেড়ে দিই তাহলে কিছুই করতে পারবো না। চেষ্টা করতে থাক, আর দেখিস আমরা অনেক কিছুই বাঁচাতে পারবো। বাবা, সব শেষ হয়ে যাচ্ছে। কচু শাকের গাছগুলোকেও আর বাঁচাতে পারছি না। এই বৃষ্টি যদি এভাবে চলতেই থাকে তাহলে কিছুই আর অবশিষ্ট থাকবে না। মা, কাঁদতে এখন সময় নেই। আমরা যদি হাল ছেড়ে দিই সব কিছুই যাবে। কচু শাক তো দূরের কথা, আমাদের মাথার ছাদও যাবে। আর সামান্য বৃষ্টি হলেই সব শেষ হবে না। জল উঠছে, কিন্তু আমরা এখনো বেঁচে আছি। আমরা যদি চেষ্টা চালিয়ে যাই কিছুটা হলেও বাঁচতে পারবো। কিন্তু বাবা, এই নদীর জলের সামনে কি আমরা দাঁড়াতে পারবো? ফসল বাঁচানোর চেষ্টায় কিছুই বাকি থাকছে না। কোনো চেষ্টাই বৃথা যায় না মা। এখন কেবল লড়াই করবার সময়। গ্রামের লোকজনও একে অপরের পাশে দাঁড়াচ্ছে। আমরা একে অপরকে সাহায্য করলে কিছুটা হলেও বাঁচাতে পারবো। হারাধন দাদা, মাঠের দিকে তাকাও, জল পুরোপুরি ঢুকে পড়েছে। আমাদের ফসল তোলবার জন্য আর সময় নেই। নদীর পানি এমনভাবে উঠে আসছে যেন পুরো গ্রাম ভেসে যাবে। জানি রামু, কিন্তু এ সময় হাল ছাড়া যাবে না। আমাদের ফসল আমাদের জীবন। যতটুকু পারি ততটুকু তুলতে হবে। তোমরা সবাই একসঙ্গে কাজ করো, চেষ্টা করো যতটুকু বাঁচানো যায়। ফসল তোলা তো এখন অর্থহীন হয়ে গেছে। এখন নিজের জীবন বাঁচানোই বড় কথা। এইভাবে বৃষ্টি হলে ফসল তোলবার কোনো সুযোগ থাকবে না। বাবা, গ্রামে কি কোনো উপায় নেই? আমরা যদি সবাই একসঙ্গে কিছু করি, যদি জমিদারের কাছেও সাহায্য চাই, তবে হয়তো কিছু করা সম্ভব হবে। সবাই মিলে কাজ করলে হয়তো পুরো গ্রামই বাঁচানো যাবে। একসঙ্গে কাজ করা তো অবশ্যই প্রয়োজন, কিন্তু জমিদার কি আমাদের সাহায্য করবে? সে তো নিজের জমিতেই ব্যস্ত। কিন্তু আমরা হাল ছাড়ব না। আমরা নিজেরাই নিজেদের উদ্ধার করতে পারবো। জমিদারের সাহায্য ছাড়া কি আমরা পারবো? এত বড় বিপদে আমাদের সব ফসল ডুবে যাচ্ছে। জমিদারের মতো ক্ষমতাবানদের সাহায্য ছাড়া এ বিপদ থেকে মুক্তি পাওয়া অসম্ভব। অন্যের উপর নির্ভর করলে কোনো কাজই হবে না। আমাদের নিজেদের চেষ্টা করতে হবে। জমিদার যদি সাহায্য না করে তবুও আমরা লড়াই চালিয়ে যাব। বৃষ্টি থামলেও তো কিছুটা সময় পাওয়া যাবে, আর যদি না থামে তবুও আমাদের কাজ থামাতে পারবো না। ঠিকই বলেছো বাবা, আমরা হাল ছাড়বো না। যতক্ষণ আমাদের হাতে শক্তি আছে ততক্ষণ পর্যন্ত লড়াই চালিয়ে যাব। এতদিন ধরে এই জমি আমার গর্ব ছিল। এত ফসল, এত শ্রম, সব এখন শেষ হতে চলেছে। আর কিছুদিন এরকম থাকলে আমার জমির সব কিছুই ধ্বংস হয়ে যাবে। আবার এত বড় সম্পত্তি, তাও শেষ হয়ে যাবে। জমিদার বাবু, এবার আমরা কিভাবে সামলাবো? এত বড় বন্যায় ফসল তো নষ্ট হলোই, কিন্তু মানুষের জীবনও বিপন্ন হয়ে পড়ছে। গ্রামের মানুষদের কোনো আশ্রয়ও নেই। আমাদের জমিতেও জল ঢুকে পড়ছে। হ্যাঁ, বুঝতে পারছি। গ্রামের মানুষদের জন্য কিছু করতে না পারলে আমাদেরও কিছু করবার উপায় থাকবে না। কিন্তু আমি কেন তাদের নিয়ে ভাবছি? তারা তো শুধু আমার জমিতেই কাজ করে। ওদের নিয়ে চিন্তা করা আমার দায়িত্ব নয়। জমিদার বাবু, আপনি যদি গ্রামের মানুষের পাশে দাঁড়ান তাহলে তারা আরও শক্তি পাবে। আপনি যদি তাদের সহযোগিতা করেন তাহলে হয়তো পুরো গ্রাম বেঁচে যাবে। আমি আমার জমির কথাই আগে ভাববো। এটাই আমার সব কিছু। গ্রামের মানুষ কি করবে সেটা তাদের সমস্যা। আমার জমি যদি ধ্বংস হয়ে যায় তাহলে আমিও শেষ হয়ে যাব। আপনার জমি তো গ্রামবাসীদের উপরও নির্ভরশীল জমিদার বাবু। যদি গ্রামবাসীরা না থাকে তাহলে আপনার জমিও বাঁচবে না। ঠিক আছে, এখন যা করবার তাই করতে হবে, কিন্তু আমি আমার জমির কথাই আগে ভাববো। দাদা, কচু গাছগুলো তো পুরোপুরি ডুবে যাচ্ছে। আমরা আর কতক্ষণ এভাবে লড়তে পারবো? আমার মনে হচ্ছে এখনই সব শেষ হয়ে যাবে। লড়াই করতে হবে,
যতক্ষণ পর্যন্ত শরীরে শক্তি থাকবে, ফসল তো আমাদের জীবন। কচু শাক আমাদের ভবিষ্যতের খাবার। যদি এখনই হাল ছেড়ে দিই তাহলে আমাদের জীবনটাই শেষ হয়ে যাবে। কিন্তু বাবা, আমরা তো এই জলের সামনে কিছুই করতে পারছি না। নদীর জল সব কিছু ভাসিয়ে নিয়ে যাচ্ছে। ফসল বাঁচাতে পারলে আমাদের জীবন চলবে, কিন্তু আর কতক্ষণ? এই জলের স্রোত তো থামবে না, কিন্তু আমাদের চেষ্টা থামাতে পারবো না। আমরা যতদিন বাঁচব ততদিন লড়ব। আরাধন দাদা, সবাই মিলে যদি আমরা বাঁধ তৈরি করতে পারি তাহলে হয়তো কিছু ফসল বাঁচানো যাবে। নদীর পানি যদি মাঠে ঢুকতে না পারে আমাদের সব কিছু নষ্ট হবে না। হ্যাঁ, এটা সম্ভব হতে পারে। নদীর পাড়ে যদি আমরা কাদামাটি দিয়ে বাঁধ বানাই তবে কিছুটা সময় হয়তো পাবো, তবে খুবই কম সময়। ঠিক বলেছো বাবা, সবাই যদি একসঙ্গে কাজ করি তাহলে হয়তো আমরা এই বিপদকেই ঠেকাতে পারবো। আমি গ্রামের অন্য লোকজনকে ডেকে আনি। সবাই মিলে কাদামাটি আর বাঁশ নিয়ে যদি কাজ করি তাহলে আমরা নদীর পাড়ে একটা শক্ত বাঁধ গড়ে তুলতে পারবো। ঠিক আছে, সবাই মিলে চেষ্টা করতে হবে। সময় নষ্ট করবার কোনো উপায় নেই। রামু, তুই দ্রুত অন্যদের ডেকে আন। এভাবে যদি আমরা কাজ করতে থাকি তবে কিছু ফসল রক্ষা করা সম্ভব হবে, তবে বৃষ্টি থামতে হবে। আমরা যদি হাল না ছাড়ি তাহলে একদিন এই বিপদ কাটিয়ে উঠব। আমাদের ফসলই আমাদের জীবন। যতক্ষণ হাতে শক্তি আছে ততক্ষণ লড়াই চালিয়ে যেতে হবে। এভাবে যদি বৃষ্টি চলতেই থাকে তাহলে আমার জমি, আমার সম্পত্তি সব শেষ হয়ে যাবে, আর এই গ্রামের মানুষগুলো কিছু করতে পারবে না। জমিদার বাবু, যদি আপনি এখন গ্রামবাসীদের সাহায্য না করেন তাহলে আপনার জমি রক্ষে পাবে না। এই বাঁধ তৈরিতে যদি আপনি তাদের পাশে থাকেন তবে সবাই মিলেই কিছুটা হলেও এই বিপদ থেকে বাঁচতে পারবো। আমি জানি, কিন্তু আমার জমি তো আমার নিজের। আমি কেন অন্যদের নিয়ে ভাববো? আপনি যদি গ্রামবাসীদের সাহায্য করেন তাহলে আপনার জমিও বাঁচবে। তাদের উপর নির্ভর করি তো আপনার জমির ফসল ওঠে। ঠিকই বলেছ, কিন্তু আমি কি আমার ক্ষমতা এইভাবে বিলিয়ে দেব? ক্ষমতা তো মানুষের কল্যাণে ব্যবহার করলেই তা পূর্ণতা পায় জমিদার বাবু। হারাধন, আমি বুঝতে পেরেছি যে এই গ্রাম এবং আমার জমির মধ্যে কোনো পার্থক্য নেই। তোমাদের ফসল বাঁচাতে হলে আমারও জমি বাঁচাতে হবে, আর আমার জমি বাঁচাতে হলে তোমাদের সঙ্গেই লড়তে হবে। জমিদার বাবু, আপনি আমাদের সাহায্য করবেন? হ্যাঁ, আমি জানি এখন সময় এসেছে একসঙ্গে কাজ করবার। আমি এখানে আছি তোমার পাশে। আমার লোকজন আর সম্পদও তোমাদের কাজে লাগবে। একসঙ্গে থাকলে আমরা সব কিছুই করতে পারি। চলো, এখন কোনো সময় নষ্ট করব না। বৃষ্টি কিছুটা থামলো। আমাদের বাঁধ যদি এই জলের ধাক্কা সামলাতে পারে তাহলে হয়তো ফসল বেঁচে যাবে। বাবা, আমরা সবাই মিলে কাজ করলে যে কোনো বড় বিপদই কাটিয়ে উঠতে পারি। আজ তা প্রমাণ হয়েছে। হ্যাঁ, আজ আমি বুঝতে পারলাম যে আমার জমি এবং তোমাদের জমির মধ্যে কোনো পার্থক্য নেই। আমরা সবাই একসঙ্গেই বাঁচি আর একসঙ্গে লড়াই করি। জমিদার বাবু, আপনি আমাদের পাশে থাকায় আমরা আরও শক্তি পেয়েছি। আজকের এই লড়াই আমাদের জন্য শিক্ষা হয়ে থাকবে। একসঙ্গে থাকলে সব কিছুই সম্ভব।